আপনাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং নমস্কার। এই শহরের, যা কিনা আমারই শহর, সেখানে শহরের শ্রেষ্ঠ ভাবুক মানুষজনের সামনে দু চার কথা বলা, সেটা একটা পরীক্ষারই মতন ব্যাপার। প্রায় স্কুলের পরীক্ষা যেরকম ছোটবেলায় হতো এবং খানিকটা বুক ডিপ করার ব্যাপার থাকতো, সেই রকমই খানিকটা আমার অনুভূতি হচ্ছে। একটাই ভরসা যে এখানে আমার 2-4 পিস ছাত্রছাত্রী আছে, যারা প্রাক্তন ছাত্রছাত্রী, তারা সকলে, কিন্তু তাদের সামনে যেরকম বুক চিতিয়ে কথা বলা যায়, সেইটাই আপাতত আমি ভাবছি আর কি। বাকি আর কাউকে দেখছি না। যে বই নিয়ে কথা হবে মূলত, আপনারা জানেন সবাই যে সেটা একটা খুবই আশ্চর্য বই। বই সম্পর্কে দু একটি তথ্য দেওয়া এমনিতে রেওয়াজ, কিন্তু বিস্তারিত তথ্যের দিকে আমার কোনো যাওয়ার সুযোগ নেই, ইচ্ছাও নেই আপাতত। কারণ এই এমনই একটা বই যেটা একটা গোলক ধাঁধার মতো, একটা এমন দাস্তান, এই শব্দটাই ব্যবহার করেছেন মুর্শিদা, যা নানা দিকে আপনাকে টেনে নিয়ে চলে যেতে পারে। খানিকটা এও বলা যায় যে কর্ণকপিয়ার মতন, যে হাত ধরে আপনি যা চাইবেন আপনার প্রত্যাশা মতো সেই রকমই জিনিসপত্র এই বইয়ের মধ্যে পাওয়া যেতে পারে। তো এইরকম একটি বইয়ের সম্পর্কে তথ্য ইত্যাদির দিকে যেতে আমি আপাতত চাইছি না। শুধু এইটুকু বলে রাখি যে 2009 সালে এই বইটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে পত্রিকায়। তারপরে 2010 সালে এটার একটা পূর্ণাঙ্গ বইয়ের চেহারা পায়। রবিশঙ্কর বল ততদিনে তিনি বেশ প্রতিষ্ঠিত, সম্মানিত একজন ঔপন্যাসিক, গল্পকার, অনুবাদক হিসেবে প্রতিষ্ঠিত, এবং বিশেষ করে এই বইটির পরে রবিশঙ্কর বল, এর আগেও অনেকগুলি তার চমৎকার সমস্ত উপন্যাস আছে, কাজ আছে, কিন্তু এই বইটির পরে তিনি কেবলমাত্র ঔপন্যাসিক হিসেবে নয়, বলা যেতে পারে বাংলার এবং আমাদের দেশেরও যে সাংস্কৃতিক ইতিহাস, তাতেও একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করে ফেললেন। এইটুকুই ভূমিকা, এর বেশি আবার এই বইয়ের সম্পর্কে খুব বাড়তি কিছু বলার নেই। আমি আপনাদের সামনে এই বই নিয়ে, আমি আজকে সভা শুরুর আগে তৌফিকদার সঙ্গে কথা হচ্ছিল, তখন কথা সূত্রে একবার জিজ্ঞেস করছিলাম যে কীরকম ভাবে আমরা কথা চালাতে পারি, এই কথাবার্তা কীরকম ঢঙে হবে, সে বিষয়ে কোনো পরামর্শ আছে কিনা। তো তাতে তৌফিকদা আমাকে খুবই ভরসা দিয়েছেন যে যা ইচ্ছা, যা প্রাণে চাই তাই বলি। তো তার ফলে সাধারণভাবে যে সেমিনার ইত্যাদিতে খানিকটা একাডেমিক ধাঁচ রাখবার একটা বাধ্যতা থাকে, আমার খুবই ভরসা হয়েছে যে সেটা এখানে নেই। আমি কার্যত আপনাদের সঙ্গে খুবই খোলামেলাভাবে একটা বই পড়ার পরে যা যা মনে হতে পারে, মনে হয়, যা যা ধাক্কা বিচ্ছুরণ বই আমাদেরকে দেয়, সেসব নিয়ে খানিক এলোমেলো হবে, খুবই সাজানো গোছানো আর্গুমেন্ট মেনে মেনে পরপর যুক্তির মতো করে যাবে তা নয়। এই বইয়ের মাঝখানে আমরা মাঝে মাঝে হারিয়ে যাব, যেমন এই বই যেভাবে চলে, কথাকার যিনি, এই বইয়ের ন্যারেটার যিনি, কথক যিনি, তিনি বারবারই হারিয়ে যান, আসেন এবং চলে যান, তারপরে কথা নিজের মতন করে চলতে থাকে। তো আমরা সেই ট্র্যাডিশনকেই সামনে রেখে আগামী ঘন্টাখানেক আপনাদের সামনে সেই রকম একটা কথাবার্তা চালানোর মতন চেষ্টা করব। এবং এই বইতে নেই, ব্যবহৃত হয়নি, এই বইয়ের যে পরিসর, তার মধ্যে সরাসরি আসার কোনো সুযোগ নেই, এমনও কোনো কোনো লেখা আমি আপনাদের কাছে একটু পড়ে শোনাব। যেহেতু এই বইয়ের যে দুজন চরিত্র, পাত্র আর কি, যাদের নিয়ে বই লেখা, মির্জা গালিব এবং সাদাত হাসান মান্টো নামে তিনি সমধিক পরিচিত,
এই দুজনই উর্দু ভাষার দিকপাল বলা যেতে পারে। একজন উর্দু ভাষার ধ্রুপদী ঘরানা, ধ্রুপদী জমানার মানুষ, যিনি উর্দু ভাষাকে কার্যত আরও খানিক শানিত, আরও গভীর, আরও শক্তিশালী করে তুলছিলেন। আর একজন উর্দু ভাষারই সেই পর্বের একজন লেখক, যিনি উর্দু ভাষাকে নিয়ে বিচিত্র পরীক্ষা নিরীক্ষায় মেতে উঠছিলেন। একটা ভাষাকে কতদূর পর্যন্ত টান দেওয়া যায়, সেই ভাষা সত্যি সত্যি গালিব এবং তার সহকর্মীরা যে ভাষা আসলে রচেছিলেন, গড়েছিলেন, সেই ভাষা সত্যি 20 শতকের যাতনা, 20 শতকের বেদনাবোধ, অস্থিরতা, যা সত্যি সত্যি গালিবের জামানায় ভাবার সুযোগ ছিল না আরও 100 বছর বা তারও বেশি আগের মানুষ। এই ভাষা এতদিনে কতটা সাবালক হলো, কতটা বড় হলো, যাতে এই 20 শতকের বিশ্বযুদ্ধ সময়কালে পরাধীন ভারতবর্ষের এবং স্বাধীনোত্তর ভারতবর্ষের উপমহাদেশের যাবতীয় বেদনাকে এই ভাষা ধরতে পারে কিনা তা পরীক্ষা করছিল। এবং সেই পরীক্ষা করতে করতে এই ভাষার পরিসর আরও খানিকটা বাড়িয়ে তুলছেন। ভাষা আসলে কি করে, ভাষা কি, মানে মানুষ ভাষা রচে, বাড়ায়, বানায়, কাটছাঁট করে, তাকে আছাড়ি পিছাড়ি করে উল্টে পাল্টে দেখে। মানুষ এই সমস্ত করে কেন? সাধারণভাবে অনেক সমস্ত বড়সড় উত্তর এর পাওয়া যাবে ভাষা সম্পর্কে। আমরা তো আগেই বলেছি যে আমাদের সেই সব বড় একাডেমিক উত্তরের দিকে যাওয়ার আজকে কোনো বাধ্যতা নেই। ফলে আমরা এরকমভাবে ভাবতে পারি, আপনারাও চেষ্টা করতে পারেন এভাবে ভাববেন কিনা বা একে বাতিল করবেন কিনা, যার যেভাবে খুশি। ভাষার একটা বড় কাজ হচ্ছে মানুষের বিভিন্ন ধাঁচের শূন্যতা, তাকে ধরবার চেষ্টা করা। শূন্যতা ধরার একটা প্রকৌশল হচ্ছে ভাষা। ভাষা শূন্যতা ধরার জন্য এত ছটফট করে, এত তড়বড় করে, এত অস্থির হয়ে দাঁড়ায়। কিছুতেই তার এক পর্বের ঐশ্বর্য দিয়ে তার সব পর্ব চলে না, কারণ পরের পর্বের মানুষ আর এক ধরনের শূন্যতার মুখোমুখি দাঁড়িয়ে যায়। তখন ভাষাকেও সেই নতুন শূন্যতার উপযুক্ত হয়ে উঠবার জন্য চেষ্টা করতে হয়। মানুষের বিবিধ বিলাপ, কাতরতা, তাকে ধরবার জন্য ভাষাকে এগোতে হয়। এটি ভাষার কাজ, শুধুমাত্র খবর দেওয়া ভাষার কাজ নয়। এটা ছোট কাজ, ওটা কাজ। একটু চা আনো তো, একটু জল দাও দেখি, দরজাটা বন্ধ করে দাও, এসবই ভাষার কাজ। কিন্তু এইসব ইশারাতেও চলতে পারত। কিন্তু ভাষার অস্থিরতা আসলে এসে দাঁড়ায় এই শূন্যতার খবর অন্য লোকের কাছে কি করে আমি পৌঁছব। আমার ভেতরে যে বিরান খাঁখা, সেই খাঁখা অবস্থা, এইটে আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার ভাষার কাছে যেতে হয়। ভাষা পারে না, কোনোদিনই পারে না। এটা ভাষার একটা নিয়তির মতন প্রায়, যে কোনোদিনই তা পারবেই না, কিছুতেই পারে, কিন্তু তবু তাকে চেষ্টা করে যেতে হয়। তো সেই কাজ আসলে গালিব এবং সাদাত হাসান এরা দুজনেই করছিলেন। এই ভাষা নিয়ে চেষ্টা করছিলেন যে মানুষের বিচিত্র শূন্যতাকে ধরা কীভাবে যায়। তো আমি এখনো দেখুন আমি শুরু করতে পারিনি, আমি যা আসলে বলবো এসব আগডুম বাগডুম কথা আগে বেশি বলছিলাম। এরও পরে আমি এখনো শুরু করছি না, আমি আরও একটি কথা আপনাদেরকে বলবো। একটা বড় কবিতা আসলে আমি পড়ব, যেটা আপনাদের এই শহরের বিশেষ করে যারা একটু পুরনো মানুষ তাদের কাছে একটু বেশি পরিচিত বলে মনে হতে পারে। অথচ এই কবিতা যিনি লিখেছেন উর্দু ভাষার কবি, এক নারী, তিনি ভারতে এখন আর থাকেনও না, এখন দুবাইতে থাকেন, সেখানে একটা স্কুলে পড়ান। আসনা বদর তার নাম। একটু বড় কবিতা, হ্যাঁ, আমাদের হাতে অনেক সময় আছে, ধীরে সুস্থে বলতে বলেছে আমাকে, ফলে আমি একটু সময় নিয়ে বইতে ঢোকার আগে এই কবিতাটা আপনাদের কাছে পড়ে শোনাই। উর্দু ভাষার কবিতা। আমি উর্দু আমার সাধ্য মতন, আমি উর্দুতে খুব যাতে বলে চোস্ত তা একেবারেই নই, ভাষা জানি তাও দাবি করা যাবে না, ফলে উচ্চারণে আমার খামতি থাকবে। আশা করি সেটা আপনারা মার্জনা করবেন। আমি আরও অনেকগুলি উর্দু শেয়ারের মধ্যেখানে পড়বো আপনাদের কাছে, ওই একবারই মার্জনা চেয়ে রাখছি। আর তার পাশাপাশি কিছু বাংলা তর্জমা সাধ্যমতো সেটাও আমি বলতে চাই। সবগুলোর ক্ষেত্রে বলবো না, যেগুলো খুবই সহজ বোধগম্য সেগুলো বলবো। একটু বড় কবিতা, গজল নয়। এ আমাদের অনেকের কবিতা। এখানে যারা তরুণ বয়স্ক আছেন তাদের জন্য হয়তো ততটা নয়, যারা
তারুণ্যকে একরকমভাবে এখন দূর থেকে দেখতে সক্ষম হয়েছেন, তাদের সকলের কবিতা হতে পারে। এই কবিতায় একদল মেয়ের কথা বলা আছে। औरतें, আপনারা জানেন এই তিনি উচ্চারণ করলে আমরা বহু বচন বুঝবো। औरत, औरतें বহু বচন, মেয়েরা। কিন্তু औरत আর মেয়ে বাংলা এবং উর্দু ভাষায় ঠিক ট্রান্সলেট করলেও বুঝতেই পারা যাবে যে ঠিক একই কনোটেশন, একই ব্যঞ্জনা, একই ছবি নিয়ে আসে। যদি আনতো, আপনারা দেখবেন যে ভাষায়, প্রতি ভাষাতে এত এত সমার্থক শব্দ থাকে, ডিকশনারি খুললেই পাওয়া যায় একটা শব্দের 22টা মানে। তো এইটি ডিকশনারির পাতা উল্টালে আপনারা টের পাবেন সবাই, যদি ভারী মোটা কোনো ডিকশনারির পাতা পরপর উল্টে যান তাহলে টের পাবেন যে মানুষ কি পরিমাণ অস্থির হয়েছিল। একটা শব্দ আবিষ্কার করে ফেলার পরে সেই শব্দ দিয়ে যদি কেবল তার কথাটুকু বুঝিয়ে ফেলতে পারত, তাহলে সে আর একটা শব্দের দিকে কিছুতেই যেত না, তাকে আর একটা শব্দের উদ্ভাবন করতে হয়, তার দিকে হাত বাড়াতে হয়। তারপর দেখি সেই শব্দটা দিয়ে আগের শব্দটার মানে হচ্ছে না, তখন তাকে আরেকটা দিকে যেতে। ডিকশনারির মধ্যে এরকম শব্দের পাশাপাশি অজস্র আরো শব্দ সম্ভাবনা আকারে বসানো থাকে, যার কোনোটাই প্রথম শব্দটা যথাযোগ্য প্রতিস্থাপক নয়। পৃথিবীর কোনো দুটো শব্দ সমার্থক নয়। ছোটবেলায় লিখতে হয় বটে আমাদের পরীক্ষার উত্তরে সমার্থক শব্দ লেখো, একটা লিখলে তার পাশে 5টা লিখতে পারি আমরা। যদি লিখে আসি একটা দুটো বেশি, তখন একটু গর্ব হয়, অনেক জানি। কিন্তু একটু বড় হলেই বুঝতে পারা যায় যে সব অসার, অর্থহীন শব্দের কোনো সমার্থক প্রতিশব্দ নেই, সব শব্দ আলাদা। তো সেরকম औरतें, মেয়েরা আলাদা কথা আসে। কিন্তু কি উপায়, বাংলায় যে औरतेর মতন উপযুক্ত শব্দ মহিলা যদি বলে দিই তাতে হবে না। ফলে আমি औरतें রাখলাম, বাধ্য হয়ে মেয়েরা বলবো। वो कैसी औरतें थी, এই হচ্ছে কবিতার প্রথম লাইন এবং শিরোনাম। वो कैसी औरतें थी जो गीली लकड़ियों को फूंक कर चूल्हा जलाती थी, जो सील पर सुर्ख मिर्चें पीस कर सालन पकाती थी, ভিজে কাঠে বারংবার ফুঁ দিয়ে দিয়ে যারা উনুন ধরাতো, শুকনো লঙ্কা শিলনোড়ায় বেটে বানাতো তরকারি। सहर से शाम तक मसरूफ लेकिन मुस्कुराती थी, भरी दोपहर में सर अपना जो ढाक कर मिलने आती थी। ভোর থেকে সন্ধ্যা অবধি ব্যস্ত কিন্তু হাসি থাকতো মুখে। ভরা দুপুরে মাথায় কাপড় ঢেকে দেখা করতে আসতো। जो पंखे हाथ में झलती थी और बस पान खाती थी, जो दरवाजे पे रुक कर रस्में निभाती थी। হাতের পাখা ঘুরিয়েই যেত নাগাড়ে আর পান খেত খালি। ঘরের দরজায় দাঁড়িয়ে পালন করত কত রকম আচার। पलंगों पर नफासत से दारी चादर बिछाती थी, नफासतेर बांग्ला হবে। पलंगों पर नफासत से दारी चादर बिछाती थी, बसद इसरार मेहमानों को सिरहाने बिठाती थी। মানে হবে না, ছবিটা আপনারা পাবেন আশা করি। খুব যত্নে পালঙ্কের উপর বিছিয়ে দিত লম্বা চাদর। বাড়ির বিছানায় চাদর বিছানো, এই দৃশ্যটা আপনারা সবাই দেখেছেন এবং অংশগ্রহণ করেছেন আমার ধারণা। কত রকমের চাদর বিছানো হয়, তাই না? ফটাফট চাদর ঝেড়ে একটা 4টে টানে বিছিয়ে দেওয়া হলো, হাত দিয়ে টাক টাক করে ঝেড়ে দেওয়া হলো, এটা একটা চাদর বিছানো। কিন্তু আপনারা তো সবাই জানেন যে এইটাই একমাত্র চাদর বিছানো হয়। কত যত্ন করে চাদর বিছাতে হয়। এসব চাদর বিছানোর দৃশ্য দেখার মতন হয়। ওটা বিছানার চাদর না মানুষ, এটা মাঝে মাঝে টের পাওয়া যায়। तो সেরকম पलंगों पर नफासत से दारी चादर बिछाती थी, बसद इसरार मेहमानों को सिरहाने बिठाती थी। বিছানায় কাউকে যখন আদর করে আপ্যায়ন করে বসতে বলা হয়, আমরা সাধারণত কি বলে, বসো এখানে। কিন্তু বসো এখানে বলারও তরিকা আছে। এখানে বসো বলে ভারী আদর করে বিছানায় একটা জায়গায় হাত দিয়ে চাপড় মেরে
বসতে বলা, সেও আর এক রকমের বলা, সেই রকম বলার কথা হচ্ছে। খুব যত্নে পালঙ্কের উপর বিছিয়ে দিত লম্বা চাদর, শতবার অতিথিকে জোর করতো, বলতো বসে যান। अगर गर्मी ज्यादा हो तो रूह अफ़ज़ा पिलाती थी, जो अपनी बेटियों को स्वेटर बुनना सिखाती थी। बांग्ला दरकार नहीं। सिलाई की मशीनों पर कड़े रोजे बिताती थी, बड़ी प्लेटों में जो इफ्तार के हिस्से बनाती थी। সেলাই মেশিনেই যাদের রোজার দিন পার হয়ে যায়, রোজা আপনারা জানেন, উপবাস মাস ভর, খাওয়া নেই, দিন কাটবে কি করে, সেলাই মেশিন চলছে ঘর ঘর ঘর, সেলাই মেশিনের উপরে রোজা কেটে যাচ্ছে, উপবাস পার হয়ে যাচ্ছে কাজে। আর তারপরে ইফতার, সন্ধ্যাবেলা উপবাস ভাঙবার শেষ করবার যে আয়োজন, বড় প্লেটে ভাগ ভাগ করে 10-12 জন 15 জনের জন্য আলাদা আলাদা অংশ সাজিয়ে তোলা, ইফতার সাজানো, এই যারা করতেন। রোজার লম্বা লম্বা দিন পার করে দিত সেলাই মেশিনে বসে, বিরাট লম্বা পাত্রে ভাগ করে রাখতো ইফতারের খাবার, जो कली में काट कर लकड़ी को फ्रेमों में सजाती थी, दुआएं फूंक कर बच्चों को बिस्तर पर सुलाती थी। বাড়িতে কাপড়ে লেখা বুনে কাঠের চারকোনা ফ্রেমে সাজিয়ে দেওয়ালে আটকে দিত যারা, আর दुआएं फूंक कर बच्चों को बिस्तर पर सुलाती थी। রাতের বেলায় ঘুম পাড়ানোর সময় বাচ্চার মাথায় দোয়া, আশীর্বাদ মন্ত্র যাই বলুন, শুভেচ্ছা নিবেদন সমর্পণ এসব ফু দিয়ে, এবার রেওয়াজ, যেন যে মন্ত্র পড়লাম, যে নিবেদন বাণী উচ্চারণ করলাম মনে মনে, কেউ জানলো না, যার জন্য দোয়া সেও জানলো, যা শুনলো না, কিন্তু জানলো মা বা কেউ বড়জন, তিনি মনে মনে চাইলেন, ভালো একটা কিছু চাইলেন, ভালো হোক ভালো হোক ভালো হোক, বিপদ না হোক বিপদ না হোক এটসেট্রা। তারপর সেই চাওয়াটি যেন তিনি ফু দিয়ে বাচ্চার মাথায় দিয়ে দিলেন, ওইটা একটা ঢালের মতন হয়ে থাকলো। সেই ছবি কথা হচ্ছে। ভালো ভালো কথা কাপড়ে বুনে যারা সাজিয়ে রাখতো কাঠের ফ্রেমে, মাথায় দোয়া পড়ে যারা বাচ্চাদের ঘুম পাড়াতো বিছানায়, और अपनी जाए नमाज मोड़ कर तकिया लगाती थी, कोई साइल जो दस्तक दे उसे खाना खिलाती थी। जाए नामाज, नामाजेर आसन, বাড়িতে খুব বেশি বসার জায়গা টায়গা নেই, কুশন তখন নেই, থাকার কথাও নয়, তো জায় নামাজকে 4 ভাঁজ করে নিয়ে একটু তাকিয়ার মতন করে নিত যারা, জায় নামাজ ভাঁজ করে বসার তাকিয়া বানাতো যারা, দরজায় ভিখারি এলে বসিয়ে খাওয়াতো আদরে, ও এসেছো, আচ্ছা এসো বসো, যা আছে দেখছি, চিনি না, জানা নেই, পরিচয় নেই, কিন্তু এসেছে যখন বাড়িতে এই কি কথা, কিছু তো খাওয়াতেই হবে। मोहल्ले पे कोई मर जाए तो आंसू बहाती थी, आत्मीय घटना হওয়ার দরকার নেই, कोई मोहल्ले में जो भी যে কেউ মারা গেলে চোখে জল আসতো, কি আশ্চর্য। कोई बीमार पड़ जाए तो उसके पास जाती थी, অসুখ হয়েছে কদিন দেখতে যেত, পরিচয় নেই তেমন, কিন্তু দেখেছি তো রাস্তায়, আমারই প্রতিবেশী পাড়ায় থাকে, যাবো না দেখতে। এর বাংলা করছি। कोई त्योहार हो तो खूब मिलजुल कर मनाती थी, পাড়ায় কোনো উৎসব হবে মিলেমিশে একাকার হয়ে সে त्योहार উৎসব পালন করত। वो कैसी औरतें थी, এতক্ষণ ধরে বলার পর আবার ফিরে এলো এই কথা, वो कैसी औरतें थी। मैं जब घर, এবার কবিতা শেষ হচ্ছে, এই কবিতার কথক এবার ফিরছেন, कैसे थी বলে আসলে সমস্তটাই অতীতের কথা বলা হলো বলে এবার শেষ হচ্ছে কবিতা এভাবে। मैं जब अपने घर जाती हूँ तो फुर्सत के जमाने में उन्हें ही ढूंढते फिरते हूँ गलियों और मकानों में। যখন বাড়ি যাই ছুটিতে তখন ওদেরকেই খুঁজি, গলিতে বাড়িতে মকানে রাস্তায়, আর কোথায় খুঁজি, किसी मिलाद में, जुज़दान में, तस्बीह दानों में, किसी बरमदे के ताक पर, बावर्ची खानों में, কোথায় কোথায় খুঁজি তাদেরকে। কখনো মিলাদের আসরে, বই বাঁধার কাপড়ে, তসবিহ রাখার পাত্রে, কোনো বারান্দার তাকে,
কিংবা রান্নাঘরের ভিতরে। তসবিহ আপনারা জানেন জপমালার মতো, পুরনো আমলের বা এখনো খুবই বিশ্বাসী মুসলমান ধার্মিক তিনি আল্লাহর নাম যখন স্মরণ করতে থাকেন ওই টানা গুনে গুনে করেন তসবিহ। সে খুব যত্ন করে রাখার পবিত্র জিনিস আর তা রাখা একটা পাত্র থেকে যেখানে রাখা হবে তসবিহ, যদি কারো পায়ে টায়ে লেগে যায় এটসেট্রা। তো সেইখানে খুঁজি আমি যখন বাড়ি যায় ছুটিতে। এবার শেষ 2 লাইন। मगर अपना जमाना साथ लेकर खो गई है वो, किसी कब्र में सारी की सारी सो गई है वो। কিন্তু নিজেদের সমস্ত যুগ সঙ্গে নিয়ে ওরা হারিয়েছে কোথায়? কোনো এক কবরের ভিতর সব্বার একসঙ্গে শুয়ে রয়েছে ওরা। এই গোটা কবিতার মধ্যে এই একটা শব্দের জন্য এত বড় একখানা কবিতা আমি আপনাদের শোনালাম এই শেষ 2 লাইনের পৌঁছানোর জন্য। এই আক্ষেপটা হচ্ছে এই, মগর আপনা জমানা সাথ লেकर खो गई है वो कैसे औरतें थी। এই ছিল প্রথম প্রশ্ন। উত্তর এলো এখানে, নিজেদের জামানাকে সঙ্গে নিয়ে তারা হারিয়ে গিয়েছে। তার মনে গেছে তা শুধু নয়, জামানা যুগ কাল এটা তাদের সঙ্গে চলে গেছে। দোজখ নামক কাব্য গ্রন্থ, কাব্যই বলছি আমি, মাঝখানে মাঝখানে আশ্চর্য সমস্ত কবিতার মতো পংক্তি আছে। বদলিয়ার বলেছিলেন না যে গদ্যও যদি লেখো তাহলে কবিতা দিয়ে লিখো। গদ্য আর কবিতার মধ্যে এরকম কোনো চলাচল ধারা নেই, গদ্য কবিতাতেই লেখা বাঞ্ছনীয়। তো সেই রকম এই বইয়ের মধ্যে একটা বড় অংশ আছে যা আসলে কবিতায় লেখা। এই বইয়েরও বিষয় এই জামানা আপনে সাথ লেकर खो गई है কে? মির্জা গালিব, সাদাত হাসান মান্টো। এই বইয়ের লেখা এমন আশ্চর্যভাবে এগোয়, আপনাদের বলছি এখনই কেমন করে এগোয়। এই লেখার কৌশল কি? লেখার কৌশল নিয়ে সাধারণভাবে বেশি কথা বলা হয় না এমনি আলোচনায় এই ধরনের, তো বটেই কন্টেন্ট নিয়ে মূলত কথা হয়। আমরা সে কথা বলবো 2-4টে, কিন্তু একটু কৌশল নিয়ে না বললে চলবে না। এই বইয়ের কৌশল, বিবৃতির কৌশল, বলার কৌশল, সে ভারী আশ্চর্য, খুবই জরুরি। কখনো কখনো আপনারা দেখবেন ফর্মটাই লেখার কন্টেন্ট হয়ে দাঁড়ায়। আমরা অনেক সময় অতীতে এরকম ভাগাভাগি করেছি, রাগারাগি করেছি, তুমি ফর্মপন্থী না কন্টেন্টপন্থী। কখনো কখনো আমাদের কন্টেন্টপন্থীদের প্রতি বেশি ভালোবাসা থেকেছে, ফর্মপন্থীরা বাজে লোক। ফর্মপন্থীরা বাইরের মস্করা নিয়ে বেশি চিন্তা করে, ওরা ডেকাডেন্ট। কিন্তু পরে আমাদের এই হিসাবও হয়েছে যে না, তার নয় সবটা। কখনো কখনো হতে পারে, সে তো খারাপ লোক সব কালে, সব যুগেই, সব ধর্মেই, সব মতেই 2-4 পিস দেখতে পারে, সেটা বড় কথা না। ফর্ম নিজেও একটা কন্টেন্ট, ফর্মই কন্টেন্ট। তো এই বইয়ের যে সকল ফর্ম কাঠামো, সেইটা আসলে কন্টেন্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, নিজেও তা কন্টেন্ট। কিরকম? এ বই শুরু হয় কিভাবে, এ বই কে লেখে, কে বলে? শুরু হয় যেভাবে, যারা আপনারা পড়েছেন তারা বুঝবেন। প্রাথমিকভাবে শুরু হয় একটা উপন্যাসের চেহারা পাবে এই প্রত্যাশা নিয়ে, কিন্তু কয়েক পৃষ্ঠা এগুলোর পর দেখা যায় যে এই উপন্যাসের আসলে উদ্দেশ্য একটা নিখুঁত উপন্যাসের কাঠামো দেওয়া তা নয়, বা হয়তো তা উদ্দেশ্য থাকতে পারে গভীরে গোপনে, কিন্তু অন্ততপক্ষে বাইরে সেটা মূল কথা নয়। বাইরে কথা হচ্ছে আসলে অন্বেষণ, খোঁজা। সেই খোঁজার জন্য, অন্বেষণের জন্যে অনেকগুলো লোককে পাশাপাশি দাঁড় করিয়ে দেওয়া হয়, যারা আসলে কখনোই পাশাপাশি থাকার সুযোগ ছিল না। সম্পূর্ণ 2 কালের 2 লোক। কোথায় মির্জা গালিব 19 শতকের মাঝামাঝি সময়ে তথাকথিত 1857 যে মিউটিনি, সিপাহী বিদ্রোহ, তারপরে কয়েক বছর, 1 দশক মাত্র বেঁচেছিলেন, তারপরে মারা গিয়েছেন। তখনও মান্টোর ত্রিসীমানায় কোনো চিহ্ন নেই।
মান্টো আসবেন 1912 সাল, আসবেন দিল্লি থেকে অনেক দূরে পাঞ্জাবের একটা ছোট্ট এলাকা। তারপর সেখানেও থাকবেন না, কার্যত গোটা ভারতের নানা প্রান্ত চষে বেড়ায়। আর গালিব 2-4 বার বেরিয়েছেন বটে দিল্লির বাইরে, এমনকি কলকাতা পর্যন্ত এসেছেন, এলাহাবাদে গেছেন, থাকতে পারেননি, খুবই নোংরা জঘন্য শহর লেগেছিল তাঁর। বরং তার কাছে অনেক বেশি প্রিয় ছিল লখনৌ এবং বেনারস। বেনারসে 1 মাসের উপরে সময়কাল কাটিয়েছেন কলকাতায় আসার পথে, এবং ভেবেছিলেন যে যদি বয়স কম হতো তাহলে বেনারসেই থেকে যেতাম, ধর্মটর্ম সব ত্যাগ করে ফেলতাম, এখানেই থাকতাম এই গঙ্গার ঘাটে, এও ভেবেছেন। তো সেই গালিব যতবার বাইরে গিয়েছেন, যা করেছেন, সে সবের মধ্যেও তার অস্থিরতা ছিল যে দিল্লি থেকে দূরে থাকা সম্ভব নয়, দিল্লি প্রাণ। আর মান্টো একটু বড় হওয়ার পর থেকে কার্যত ছুটে বেরিয়েছেন নানা প্রান্তে, কোথাও গিয়ে পুরোপুরি টিকতে পারে। হায়দ্রাবাদে গেছেন কিছুদিন, বম্বেতে তো অনেকবার থেকেছেন, দিল্লিতে থেকেছেন, লাহোরে গেছেন, ফেরত এসছেন, আবার লাহোরে গেছেন। লাহোরে ছিলেন কিন্তু কখনোই লাহোরে ছিলেন না। কোথায় যে তিনি ছিলেন আসলে সেইটাই তার সারা জীবনে ভালো করে বোঝা হয়ে ওঠে। কোথায় তিনি আসলে আছেন? পাঞ্জাবে আছেন, নাকি বম্বেতে আছেন, হায়দ্রাবাদে আছেন, ইসমাত চুগতাইয়ের কাছে আছেন, না লাহোরে আছেন? একজনের ক্ষেত্রে দিল্লিতে থাকা এটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দিল্লিতেই থাকা, শাহজাহানাবাদ, তিনি দিল্লি নাম না বলে শাহজাহানাবাদ বলতে পছন্দ করতেন, সেখানে থাকা। আর একজনের এটাই খোঁজা যে আমি কোথায় আছি। তো এরকম দুটো সম্পূর্ণ আলাদা কালের লোক তাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। অলৌকিক সংলাপ। শিশির কুমার দাসের একখানা বিউটিফুল চমৎকার বই আছে, অলৌকিক সংলাপ। আপনারা পড়ে দেখবেন, অনেকেই পড়েছেন, বেশিরভাগই পড়েছেন। যদি কেউ না পড়ে থাকে নিশ্চয়ই পড়ে দেখবেন। এইরকমই ফরম্যাট শিশির কুমার দাস ব্যবহার করেছিলেন। পৃথিবীর নানা দেশের আলাদা আলাদা দেশের আলাদা কালের দিকপাল চিন্তাবিদ, ভাবুক, রচয়িতা, তাদেরকে কল্পনায় মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে কথা বলিয়ে দিয়েছে। যা যা প্রশ্ন ছিল শিশির দাসের মধ্যে, একজন আধুনিকের মধ্যে, সেই সব প্রশ্ন দিয়ে তিনি দাঁড় করিয়ে দিয়েছেন ধৃতরাষ্ট্রের উল্টো দিকে অয়দিপাউসকে। আর ধৃতরাষ্ট্র এবং অয়দিপাউসের কথাবার্তার মাঝখানে হঠাৎ আচমকা সোফোক্লিসের নাটক থেকে তাইরেসিয়াসকে এনে পাশে বসিয়ে দিয়েছেন। সেও মাঝে মাঝে 2-4 কথা বলে, এবং কেউ কোথাও পৌঁছয় না। সকলেই যার যার নিজস্ব বিষণ্ণতার উপদ্বীপ এটা নিয়ে হাজির, ছোট ছোট দ্বীপ। সেরকম অলৌকিক সংলাপ এই উপন্যাসের প্রধান এলাকা। কিন্তু তা তো উপন্যাস তা দিয়ে তো শুরু হয় না। উপন্যাস শুরু হয় ভারী আশ্চর্য ঘটনা দিয়ে। এক লেখক, যশপ্রার্থী, সে ঠিক করে উপন্যাস লিখবে, কিন্তু তার আগেই তার হাতে আচমকা এসে পড়ে একটা পাণ্ডুলিপি, খালি অস্পষ্ট হয়ে যাওয়া, ছেঁড়া করা। লোকে বলে সে পাণ্ডুলিপি নাকি সাদাত হাসান মান্টোর লেখা একটা উপন্যাস। সত্যিই সে পাণ্ডুলিপি আদৌ মান্টোর কিনা তা কেউ নিশ্চয় করে বলতে পারে। মান্টো তো এরকম কোনো পাণ্ডুলিপি লিখে যাননি কখনো, এরকম কোনো উপন্যাস তার বায়োগ্রাফিতে কোথাও তো নেই। সত্যিই কি এটা মান্টোর? হয়তো হবে, হয়তো নয়। মান্টোর নামে চলছে অদ্ভুত সমস্ত কাণ্ড কারখানা। সেই উপন্যাসের মধ্যে মান্টো আসলে গালিবকে নিয়ে উপন্যাসটা লিখছেন তা। তো আমাদের লেখক তিনি স্থির করেন, কথক, এই উপন্যাসে যিনি কথক, তিনি স্থির করেন যে এই উপন্যাসটাকে উর্দু থেকে বাংলায় উনি অনুবাদ করবেন। কিন্তু অত ভালো তো উর্দু জানেন না, কি করে অনুবাদ করবেন? ফলে মান্টোর লেখা অনুবাদ করবেন বলে উনি উর্দু শিখতে যান। কোথায় যান? এক রহস্যময়ীর কাছে, তার নাম তাবাসসুম। তাবাসসুম মানে আপনারা জানেন অনেক। তাবাসসুম মানে একাধিক হতে পারে, যেমন এক এক শব্দের এক এক রকম আকাঙ্ক্ষা থাকে, শব্দের এক এক রকম ডিজায়ার থাকে, 2-3 রকম ডিজায়ার থাকে, 2-3টে দাঁড়ার মতন সে ভিন্ন ভিন্ন অর্থের দিকে হাত বাড়িয়ে রাখে। আমাদের যখন যখন যেটা দরকার হয় সেরকম সম্ভাবনা আমরা বাক্যে ব্যবহার করি। তাবাসসুম কথাটা একটা সাধারণ মানে হচ্ছে হ্যাপিনেস, আনন্দ, খুশি। কিন্তু বহুলতর প্রচলিত অর্থ হচ্ছে স্মাইল,
হাসি, মৃদু হাসি, মিষ্টি, ঠোঁটে লেগে থাকা, আবছা ঝুলে থাকা, হাহা করে হাসি নয়, দাঁত বের করে হাসা নয়, যে হাসিটা আছে ঠোঁটে এক্ষুনি ফুরিয়ে যাবে এরকম একটা সম্ভাবনার মতো করে আছে, এইরকম হাসি। তো সেই মেয়ের নাম তাবাসসুম, তার কাছে উর্দু শিখতে যায় অনুবাদ করবে বলে, মান্টোর লেখা উপন্যাস পাণ্ডুলিপি। এই দিয়ে আমাদের এই উপন্যাস দোজখনামা শুরু হয়। তাবাসসুম এবং এই উপন্যাসের কথক তারা উর্দু শিখছে, তার কয়েক পাতা করে পড়ছে, বাংলা করার কাজ এগোচ্ছে। পড়তে পড়তে শেষ পর্যন্ত আমরা দেখি খানিক দূর এগোনোর পরে এই যিনি উর্দু শিখতে গিয়েছেন অনুবাদ করবেন বলে তিনি হার মেনে যাচ্ছেন, উপন্যাস ওই মান্টোর লেখা পাণ্ডুলিপির মধ্যে ঢুকে পড়ছে। মান্টোই তারপরে মূল কথক, মান্টোই বলছেন বাকি কথা। মান্টোর উপন্যাসেও দেখা যাচ্ছে যে মান্টো বলছেন খানিকক্ষণ কথা, তারপরে গালিব বলছেন। কোথায় বলছেন তারা, কি করে দেখা হলো, কি করে মোলাকাত হলো? না, তারা দুজনেই একই কবরে শুয়ে আছেন, পাশাপাশি কবরে, একই কবরখানায়। এটা সম্ভব নয়, বুঝতেই পারছেন, অনৈতিহাসিক। কোথায় মান্টোর কবর আর কোথায় গালিবের কবর? কিন্তু উপন্যাসে তো সবই সম্ভব, গল্পে কি না সম্ভব? এটা কি খারাপভাবে আমরা বলি গল্পের গরুর কাছে? গল্পের ক্ষমতাকে তাচ্ছিল্য করি যখন, তখন বলি। তো উপন্যাসের মধ্যে গালিব এবং মান্টো কবরের মাঝখানে শুয়ে শুয়ে তারা একে অপরকে আবিষ্কার করে কথা বলতে থাকে। গালিব বলেন মান্টো সাহ, মান্টো ভাই, আর মান্টো বলেন মির্জা সাহ। একে অপরকে সম্বোধন করেন, খানিকটা খোঁচান, উস্কে দেন, আর তারপরে সেই চরিত্ররা তাদেরই জবানিতে নিজের নিজের কথা বলতে থাকে। কখনো কনফেশনের ধরনে, স্বীকারোক্তির মতো করে, কখনো অভিযোগের মতো করে, এবং অনেকখানি সময় হাহাকারের মতো। যেসব হাহাকার তাদের জীবনকালে তেমনভাবে বয়ান করা, বয়ান করা যাকে বলে, সম্ভব হয়নি। যেসব হাহাকার তাদের রচনার মাঝখানে কোথাও আনাচে কানাচে লুকোনো ছিল, সেই সব কথাকে যেন তারা এই সমস্ত কথা দিয়ে নিজেরাই ইন্টারপ্রিট করতে থাকেন, ব্যাখ্যা করতে থাকে, বাড়াতে থাকে, আরো প্রসারিত করতে থাকে। তারপরে কেউ মনে করতে পারে, আচ্ছা তাহলে এটাতে মান্টো আর গালিব এই দুই উর্দু সাহিত্যের দিকপাল, তারা তাদের নিজেদের জীবনের কথা পরস্পরকে বলছেন, এই তো উপন্যাস না। এইটুকু মাত্র হলে দোজখনামা নিয়ে আমরা এত কথা হয়তো এতদিন বাদেও নাও বলতে পারব। এটা করতে করতে গালিব এবং মান্টো তারা আসলে যা করেন তা গালিব বা মান্টোর জীবনীর মধ্যে খুঁজে পাওয়া যাবে, যা যা বলেন। এমনকি অনেক সময় তাদের কবিতার মধ্যেও খুঁজে পাওয়া যাবে। তারা আসলে একটা চলে যেতে থাকা সময়ের কথা বলেন, দুজনেই দুরকম ভাবে, দুজনের আলাদা আলাদা সময়। সময় নিয়ে আমাদের কত রকম জটিলতা আছে, তাই না? তার মধ্যে সবচেয়ে জটিলতা হচ্ছে এই যে সময়ের সঙ্গে আমাদের এনগেজমেন্টের, আমাদের এনকাউন্টারের, আমাদের সাক্ষাতের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব হলো আমরা সবাইকে চলে যেতেই দেখি, এবং চলে যেতে দেখি বলে বুঝতে পারি যে সময় চলে যাচ্ছে। ও যদি থেকে যেত পাকাপাকি, তাহলে আমরা ওকে অত নজর করে দেখতামও না হয়। ফলে সময়ের যাওয়া দেখাটাই একটা জীবনের গুরুত্বপূর্ণ কাজ। ফলে এরা তাই করে দুজনে। মান্টো মান্টোর মতন করে যাওয়া দেখেন, সেই যাওয়ার কথা আসলে দেখতে দেখতে তাকে বলতেই হয় নিজের জীবনের কথা। বালক বয়স, অত্যাচারী বাবা, খুবই স্নেহপরায়ণ মা, কিন্তু কোণঠাসা, লেখাপড়া তেমন করে ভালো না হওয়া, মায়া দ্বিতীয় পক্ষের স্ত্রী বাবার, সেই দ্বিতীয় পক্ষের স্ত্রী সন্তান হিসেবে মান্টোর প্রান্তে পড়ে থাকা, তাচ্ছিল্যে থাকা, লেখাপড়ায় একেবারে কোণঠাসা, ফেল করতে করতে বেঁচে যাওয়া, কোনো রকমের পাক খেতে খেতে আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে এসে পৌঁছুন। ছোটবেলায় উর্দু ভাষাতেই তিনি ফেল করেছিলেন পরীক্ষায়, যে উর্দু ভাষা তিনি এক দিকপাল সাহিত্যিক হবেন। সেই মান্টো তার ওই অতীত সময় তাকে পড়তে থাকেন, বলতে থাকেন, কারণ আর তো কেউ শোনাতেই, যা লেখা তা তো লেখা হয়ে গেছে। আবার নতুন করে মান্টো ওই নিজের রাস্তাটুকুকে গালিবের কাছে বয়ান করতে চান, আর আমরা শুনি আড়াল থেকে। উল্টো দিকে গালিব তিনিও তার মতো করে খানিক কথা বলেন, কিন্তু মান্টোর চেয়ে গালিব অনেক বেশি
রসিক এসব ক্ষেত্রে। মান্টো ছটফট করছেন, হাত পাত করছেন, কি করে নিজের কথাটুকু, বেদনার কথাটুকু এক্ষুনি বলে ফেলা যায় এই উপন্যাসের মধ্যে অন্ততপক্ষে বারবার তা দেখবো। আর গালিব তা করেন না, যেন গালিব বারবার মান্টোকে পরীক্ষায় ফেলেন, বলো তো দেখি তারপর কি হলো। মান্টো যখন গালিবের কথা নিজের মতো করে বলতে শুরু করেন যে এই হলো, তারপরে মির্জা সাহেব আপনি এই করলেন, তারপর আপনাকে ওখানে দেখা গেল, গালিব মাঝে মাঝে ফুঁসে ওঠে, না জানো না, ভুল বলছো, এরকম নয়। মান্টো যখন গালিবের আঁতের কথা খানিক টেনে বের করবার চেষ্টা করেন, আসলে মির্জা আপনি এই করছিলেন, আপনার উদ্দেশ্য খারাপ ছিল, আপনি লোকের উপরে অত্যাচার করছিলেন, আপনি লোককে ঠাট্টা করছিলেন, হেও করছিলেন, আপনি লোক বড় সুবিধের নন, এ কথা যখন বলেন মান্টো, তখন গালিব কাতর হয়ে ফুঁসে উঠে বলেন যে কি করছো তুমি, তুমি কি ভেবেছো আমার সবটা তুমি বুঝে ফেলবে? পারে কেউ বুঝতে সব? কোনো মানুষ? একটা অমোঘ কথা বলে ফেলেন গালিব, তার শেরের মতোই, আষাঢ়ের মতন, গজলের মতন, যে গজল বা শেরের সবগুলোরই প্রায় একটা করে উপরের স্বাভাবিক সাধারণ তাৎপর্য থাকে, কিন্তু একটুখানি চেষ্টা করলে সেগুলোর ভেতরে ডুবে গেলে অজস্র আরো সম্ভাবনার সামনে বেরিয়ে আসে। সেই রকম গালিব বলবেন যে তুমি কি ভাবছো আমাকে ছিঁড়ে খুঁড়ে টুকরো টুকরো করে দেবে? মান্টো বলছেন না, তা তো চেষ্টা করছি না, আমি তো আপনারই লেখা থেকেই বলছি। দাদা গালিব তখন তাকে জানান, বাবা শোনো বাছা, যেন শিশুকে বলছেন, বাছা শোনো, কোনো মানুষ আর একজন মানুষের সম্পূর্ণ টের পায়, ও বানিয়ে নেয়, নিশ্চয়ই এরকম হবে, নিশ্চয়ই ওই রকম, নিশ্চয়ই তেমন ইত্যাদি। তুমি ভেবো না তুমি আমার সম্পর্কে শেষ কথা বলছো, সত্য কথা বলছো। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই চমৎকার কথা আছে, হারুকি মুরাকামি একালে খুবই নামকরা লেখক, এবং নামকরা গভীর লেখক মানে তিনি দার্শনিকও বটে। তো তার একটা চমৎকার কথা আছে, এই কথা পৃথিবীর সমস্ত চমৎকার কথাই আপনারা দেখবেন, সমস্তটাই বেশি বললাম, অনেকগুলি, সমস্তটা বলা উচিত হবে না। কথা শোনার পরে আমাদের মনে হয় অনেক সময় যে আচ্ছা এই কথাটা কোথাও যেন শুনেছি, আর এটা কোথাওটা ছিল, কোথায় যেন ছিল। বলছে হিকায়াত, এ বইতেও আছে, কিস্সা আর হিকায়াত, তার মধ্যেকার তফাৎ। কিস্সা তো সবাই আমরা বলতে পারি, বানাতে পারি, এই যে কিস্সা বলো, হিকায়াত ও কিস্সা, হিকায়াত আর কিস্সা ঠিক এক জিনিস নয়। হিকায়াতের মধ্যে থাকে উইজডম, পিপলস উইজডম, ও ঘুরে ঘুরে বেড়ায়, কোথায় তার জন্ম, কে তার প্রথম রচয়িতা, এসব নিয়ে তার কোনো আগ্রহ নেই। তো এই আসলে এরকম হিকায়াতের মতন, শুনলেই মনে হয় আমি জানতাম, আগে শুনেছিলাম কতকটা, সেই রকম লাইন হচ্ছে এরকম মুরাকামির এই দুটি, যে সব প্রাণী পৃথিবীর তারা ব্যথা পায়, ব্যথা টের পায়, ফিলস পেইন। মানুষও প্রাণী, মানুষও পায়, নিশ্চয়ই পায়, কিন্তু এখানে সে অন্য সব প্রাণীর সঙ্গে এক গোত্রে পড়ে। পরের লাইনটা ইন্টারেস্টিং, যে অন্য লোকের, অন্য কারোর ব্যথা টের পায়, সে হচ্ছে মানুষ। এইটা মানুষের একটা শর্ত, তুমি তো নিজের ব্যথা পাবে, চিমটি কাটলে আহা বলে লাগবে, কিন্তু আর একটা লোককে চিমটি কাটলেও তোমার আহা বলতে ইচ্ছা করছে। আমরা মাঝে মাঝে করি না, কেউ হোঁচটকে পড়ে গেল, আমার লাগেনি, ওর লেগেছে, কিন্তু আমার মনে হলো আমারই লাগলো, হুবহু লাগলো না, কিন্তু টের পেলাম। এটা মানুষের বৈশিষ্ট্য, এটা কুকুর, ছাগল, বেড়াল, বাঘ, সিংহ হবে না। এরপরে তৃতীয় একটা লাইন মুরাকামির মতন অত গভীর নয়, এটা আমি যোগ করতে চাইছি এই হিকায়াত যা আছে তার সঙ্গে অ্যাডিশন, সেটা হচ্ছে এই ব্যথা সবাই টের পায়, সব প্রাণী। যে অন্যের ব্যথা টের পায় সে মানুষ, আর যে অন্যের ব্যথা বলতে পারে সে কবি। অন্যের ব্যথা টের পেলেই অন্যের ব্যথা বলতে পারবো না, সব মানুষ অন্যের ব্যথা বলতে পারে না, আমি টের পাচ্ছি কিন্তু বলতে পারছি। কবি পারে কেবল অন্য লোকের ব্যথা বয়ান করতে। কিন্তু মুশকিল হচ্ছে কবির কখনো কখনো মনে হয় যখন সে অন্য লোকের ব্যথা বয়ান করছে, তখন তার এইরকম অহম, এরকম একটা দাবি তৈরি হয় কখনো কখনো, যে আমি বোধহয় সত্যিই অন্য লোকের কথা বললাম। এই যে গালিব সতর্ক করছেন মান্টোকে, যে না, তুমি আমার ব্যথা খানিক টের পাচ্ছ এবং বলছো বটে, কিন্তু এই গলত ফেমি,
এই ভ্রান্তির দ্বারা চালিত হলো না যে ওইটাই সত্যি আমার ব্যথা, ও তুমি পাবে না। মান্টো নিজেও মাঝে মাঝে এই উপন্যাসের মধ্যেই আছে, সংশয়ী হয়ে পড়েছেন। তার স্ত্রীকে বললেন, আচ্ছা তুমি লেখাটা পড়ো তো, গালিবকে নিয়ে লিখছি যে উপন্যাসটা, এই লেখার মধ্যে গালিবকে নিয়ে আমি কি ঠিক ঠিক লিখছি? প্রথমে তার স্ত্রী বলছে, না আমি তো পারবো না, আমি অত কি বুঝি, তুমি ইসমাতকে জিজ্ঞেস করো। ইসমাত চুগতাই, যার কথা বারবার এই উপন্যাসে এসেছে, মান্টোর বন্ধু, সহকর্মী, খুবই স্নিগ্ধ মধুর একটি সম্পর্ক। সেই ইসমাতের কথা বলেছে, ওকে জিজ্ঞেস করো। কালি মান্টো বলছে, না না তুমি বলো না, তুমি বলো। তাদের তার স্ত্রী উত্তর দিচ্ছেন, হ্যাঁ আমার মাঝে মাঝে মনে হয় তুমি গালিবের উপরে নিজের কথা চাপিয়ে দিচ্ছ, এটা তোমার গালিব। মান্টো মানতে চাননি, কবিরা মানতে চান না। গালিব মহাকবি, মহাদার্শনিক, তিনি মান্টোকে এই কথাটা স্মরণ করাচ্ছেন যে গালিবকে নিয়ে এত ছিনিমিনি খেলো না, বলছো ঠিক আছে শুনছি, কিন্তু আমার সব তুমি টের পাবে না, আমি পাই না। গালিব একটা শের আছে, আমি আর কথার মাঝখানে থামাতে চাইছি না। গালিব একটা এরকম কথা বলেছিলেন, তার শেরে কবিতায় আছে যে আমি আমাকে এমন উচ্চতায় তুলে এনেছি, তুলে নিয়ে যায় এমন একাকিত্বে, এমন নির্জনতায়, এমন নিঃসঙ্গতায় আমি নিজেকে তুলে নিয়ে যাই, যেখান থেকে মাঝে মাঝে আমি নিজেই আমার খবর টের পাই। এই কারণে আমরা বলতে পারি বা ভাবতে পারি যে গালিব সম্ভবত ভারতীয় সাহিত্যের যে প্যারামিটার, তাতে একেবারে প্রথম যুগের মডার্ন। গালিব কেবলমাত্র গজল লেখা, প্রাসাদে যা ঘুরে বেড়ানো, বাহাদুর শাহ জাফরের কৃপা প্রার্থী, ইংরেজের পেনশনভোগী, সামন্ততন্ত্রের একেবারে চুয়ে পড়া অংশের একজন প্রতিনিধি না, তা নন শুধু। গালিব ভারতীয় সংস্কৃতিতে, সাহিত্যে ওয়ান অফ দ্য ফার্স্ট মডার্ন তাকে বলে। তো এই রকম কথা তিনি বলেন এবং মান্টোকে সতর্ক করেন যে না তুমি পারবে। তারপরে কথা এগোই, একে অপরের অনেক অজানা কথা বলতে থাকেন। ঔপন্যাসিক ভারী দক্ষতার সঙ্গে সেসব কথাকে জুড়তে থাকেন, বুনতে থাকেন, সম্পর্ক তৈরি করে দেন। গালিবের জীবনী থেকে নানান চরিত্র, পাত্রপাত্রী, যেমন কাল্লু মিয়া, গালিবের সহকর্মী, ভৃত্য, বন্ধু প্রায় একরকম, সে আসে উপন্যাসের মধ্যে, কথা বলে। গালিবের জীবনে যারা যারা কথা বলতে এসেছেন, সে হতে পারে ব্রিটিশ রেসিডেন্ট, হতে পারেন একজন সাধারণ গায়ক, হতে পারেন অন্য কোনো একজন কবি, তার শ্বশুর মশাই, গালিবের স্ত্রী উমরাও বেগম, যার সঙ্গে গালিব সারাটা জীবন পার করেছেন, যাকে বলে দুজনেই পার করেছেন, গালিব একা নন, গালিব এবং তার স্ত্রী দুজনেই ওই চার্লস ল্যাম্ব আর মেরি ল্যাম্ব সম্পর্কে এই কথাটা খুবই খুবই চলে, ভাই বোন তারা কিভাবে জীবন কাটিয়েছিলেন সেই সূত্রে কতটা সেই রকম যে গালিব এবং তার স্ত্রী দুজনেই তাদের লাইফ জীবন পার করেছেন উইথ ডাবল সিঙ্গেলনেস। গালিব শেষ পর্যন্ত স্ত্রীর কাছাকাছি পৌঁছতে পারেনি, তার স্ত্রীও গালিবের কাছে পৌঁছতে পারেনি। গালিব মাঝামাঝি সময় মা প্রায় বলেছেন, তুমি তো তোমার মসজিদে থাকো, অন্দরমহল, শুদ্ধতা নিয়ে থাকো, নামাজ নিয়ে থাকো, হাদিস নিয়ে থাকো, কোরআন নিয়ে থাকো, তোমার ওখানে তো আমার প্রবেশাধিকার নেই। ওমরাও শিউরে উঠেছেন, বারবার ব্যথিত হয়েছেন, কাছে আসবার চেষ্টা করেছেন, কিন্তু ওমরাওর পক্ষে সম্ভব হয়, গালিবের পক্ষেও সম্ভব হয়। এটা কেবল উমরাওর সীমাবদ্ধতা তা নয়, এই গালিবেরও একটা সীমাবদ্ধতা বই। কিন্তু সেই সময়কার পরিপ্রেক্ষিত অনুযায়ী একথাও মনে রাখা দরকার যে গালিব, যার প্রভূত বদনাম ছিল সেই সময়ের রইস যাকে বলে, অভিজাত কবি একজন, সামন্ততন্ত্রের একেবারে কেন্দ্রে বসে থাকা, তিনি নানা জায়গায় তাবায়েবদের কোঠিতে গেছেন, গান শুনেছেন, সম্পর্কে জড়িয়েছেন। এক আশ্চর্য নারীর কথা তার চিঠিপত্রেও বলেছেন কোথাও কোথাও, যাকে ডোমনি বলে চিহ্নিত করেছেন কেউ কেউ। গুলজার, কবি গুলজার গালিবের যে ছোট্ট একখানা সংক্ষিপ্ত কাব্যজীবন লিখেছিলেন, তাতেও সেই ডোমনি এই শব্দই ব্যবহার করেছেন। গালিব নিজের চিঠিতেও লিখেছেন সেসব কথা। এক রহস্যময়ী মেয়ে, যার সঙ্গে গালিব খুবই গভীর প্রণয়ের সম্পর্কে আবিষ্ট হয়ে পড়েছিলেন। তার গান গাইতেন, গালিবের গজল চমৎকার করে গাইতেন তিনি।
রাতের পর রাত সেখানে কাটিয়েছেন গালিব। কিন্তু গালিব কখনো দ্বিতীয় বিবাহ করেনি। করলে গালিবকে কেউ গালমন্দ করতো না, আর মা খারাপ কাজ করে তুমি বেইজ্জত করার ব্যাপারে এরকম কেউ বলতো না। কিন্তু গালিব তা করেনি। গালিব একরকম ভাবে তার স্ত্রীর সঙ্গে তার এই স্বাতন্ত্র দূরত্ব তাকে যত্নের সঙ্গে রক্ষা করেছে। গালিব মহান হয়ে গেলেন তাতে তা আমি বলছি না, কিন্তু এটা সেই সময়ের পরিপ্রেক্ষিত অনুযায়ী ভাবতে গেলে খুব একটা স্বাভাবিক ঘটনা, তার নাও মনে হতে পারে। তো তাদের কথাও আছে। এত সমস্ত চরিত্র এরা সব এই দোজখনামার মধ্যে এসে ভিড় করে। ঠিক যেমন মান্টো যখন তার কথা বলতে থাকেন ধারাবাহিকভাবে চলে, একবার গালিব বলেন মান্টো শোনেন, একবার মান্টো বলেন গালিব শোনেন। কি নিয়ে তারা কথা বলেন? শুধু কি তাদের জীবনের ব্যক্তিগত সমস্ত খবরাখবর দেন? আবার বলছি, তা যদি হতো তাহলে এই উপন্যাস এত আগ্রহের হতো না। তা শুধু তারা করেন না, করেন সেটা, শুধু তা করেন। আর কি করেন? মানুষ নিয়ে কথা বলেন, কাব্য নিয়ে কথা বলেন, মানুষের অর্জন নিয়ে কথা বলেন। তাদের কথাবার্তার মাঝখানে, বিশেষ করে গালিবের কথার মাঝখানে বারবার পৃথিবীর তাবৎ তাঁর জানা অনুযায়ী তাঁর পৃথিবীর অংশ থেকে পুরাতন কবিদের প্রসঙ্গ উঠে আসে। কতবার মৌলানা রুমির কথা আসে, জালালউদ্দিন রুমি। গালিব বলেন, তিনি প্রকাশ্যেই বলেন, আমি তো রুমির মতো হতে পারিনি। স্বাভাবিক, রুমির আগ্রহ, পছন্দ, অভিসার, সাফারিং, অ্যাডভেঞ্চার, গভীরতা, তার ধরন ধারণ পরিস্থিতি আলাদা। কিন্তু রুমি বারবার এসেছেন, আরো কত কবি এসেছেন, জামি এসেছেন, নিজামি এসেছেন, আর বারবার এসেছেন আর এক আশ্চর্য কবি, তার নাম ফরিদউদ্দিন আখতার। তার মন্তেকুত তায়ের নামক এক মহা রচনা, আশ্চর্য রচনা, অ্যালিগরি বলা যেতে পারে। আমাদের তো খাপ ছাড়া চলে না, আমরা আধুনিকের পর্বে এসে খুবই খাপ সচেতন লোক। একটা রচনা পাওয়ার পরে পরে সঙ্গে সঙ্গে একটা লেবেল না লাগানো পর্যন্ত খুব অস্থির লাগে, যতক্ষণ ওদের লেবেল লাগাতে পারছি। তো এটা একটা অ্যালিগরি, লেবেল আমরা লাগাই। এটা রচনা, চমৎকার কাব্য, এটা বললেই চলতো, কিন্তু তা চলে না। সেই কাব্যের কথা বারবার এখানে আসে, বহুবার। ফরিদ আখতারের সেই কাব্যের প্রসঙ্গ আসে কিভাবে? গালিব নিজের সম্পর্কে কথা বলতে বলতে, সব কথা গালিবের জীবনীতে পাওয়া যাবে না, আপনারা বুঝতেই পারছেন। রবিশঙ্কর বল গালিবের জীবন, চিঠিপত্র যা যা পড়েছেন শুনেছেন, তার ফাঁকে ফাঁকে নিজের কল্পনার গালিব খানিক তৈরি করে দিয়েছেন। আগ্রা থেকে চলে আসবার পরে গালিব দিল্লিতে যখন ঘুরে বেড়াচ্ছেন একা, প্রায় কেউ তাকে গ্রহণ করছে না, পরিত্যাগ করছে বলা যেতে পারে, সমালোচনা করছে। কবি মহলে গালিবের আদৌ প্রবেশাধিকার জুটছে না। এইরকম সময় যখন দিল্লিতে একা ঘুরে বেড়াচ্ছেন গালিব, সেই সময় এক দরবেশের সঙ্গে তাঁর দেখা। তিনি তাকে এক আয়নার কথা বলেন। আমি বিস্তারিত বলার সুযোগ নেই, আরো অনেক কথা বলতে হবে, ফলে খুব সংক্ষেপে একটু স্কিপ করে করে যাচ্ছে। সে আয়নার মধ্যে দেখতে পাওয়া যায়, গালিব দেখেন, বলেন, মান্টোকে বলছেন, সে আয়নার মধ্যে আমি দেখলাম পাখিরা উড়ে যাচ্ছে একদল। পাখিরা কোথায় উড়ে যাচ্ছে? ফরিদ আখতারের বিখ্যাত আখ্যানের এটি প্রধান বৈশিষ্ট্য। সে আখ্যান রবিশঙ্কর বল মন্তেকুত তায়ের এই গোটা আখ্যানের গল্পটি সংক্ষেপে 2.5 পাতার মধ্যে উপন্যাসের মধ্যে বলেছে। কি সেই গল্প? 14 শতকের কাছাকাছি সময়ের ফরিদ আখতার, 13-14 শতক। সেই গল্পটা হচ্ছে এরকম, খুবই সংক্ষেপে, এখানে যতটা আছে তার থেকেও সংক্ষেপ করে আপনাদের কাছে বলছি। পক্ষীকুলে একবার স্থির করা হলো যে সকল প্রাণীর আলাদা আলাদা রকমের রাজা আছে, আমাদের কোনো রাজা কেন নেই, আমাদের একটা রাজা চাই। পাখিদের সভা বসলো, পার্লামেন্ট কনফারেন্স, সেই সভায় স্থির করা হলো, ঠিক আছে পাখি খুঁজতে, পাখিদের রাজা খুঁজতে আমরা যাবো। কারা কারা যাবে? ভোট নেওয়া হচ্ছে, কে কে যাবে, কে কে যাবে। প্রথমে সবাই বললো বটে চায়, কিন্তু এক এক করে বাকিরা পিছিয়ে পড়ছে। আমি যাবো না, শরীর খারাপ, অত দূর উঠতে পারবো না, কি করবো। শেষ পর্যন্ত ওইখানকার মধ্যে এক মোড়ল গোছের পাখি, সে বাকিদেরকে রাজি করা, যেতেই হয়। এবং শেষ পর্যন্ত 30টি পাখি, 30টি পাখি, তারা একত্রে
বললো আমরা যাবো, ঠিক আছে চলো খুঁজতে যাই। এই 30টা পাখির যাত্রা শুরু হলো। তারপর তাদের রাজা, যার সামনে তারা বন্দগি করতে পারবে, প্রণাম করতে পারবে, যাকে এরকম প্রণম্য এক সত্তার খোঁজে তারা চলল। উঠতে উঠতে একটার পর একটা 7খানা ভ্যালি, 7টা উপত্যকা তারা পার হয়ে গেল। এই 7টা উপত্যকায় আমার সুযোগ নেই, এই 7 উপত্যকার প্রত্যেকটার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। ভ্যালি অফ পিয়ার, ভ্যালি অফ লাভ, এরকম অতিক্রম করতে করতে তারা যায়। শেষ পর্যন্ত অনেক পরে 7 উপত্যকা অতিক্রম করে যখন তারা এসে পৌঁছলো এক আশ্চর্য নগরীতে, জায়গায়, এক স্থানে, সেখানে দেখা গেল যে কাউকে দেখতে পাচ্ছে না। বড় ঘরের মধ্যে তারা ঢুকেছে, 30টা পাখি ঘুরে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে। ঘরের মধ্যে ঢোকার পর তারা দেখছে যে একটা প্রকাণ্ড আয়নার মতন চারদিক থেকে, যেখানে তারা কেবল নিজেদেরকে দেখতে পাচ্ছে। 30টা পাখি ঘুরে বেড়াচ্ছে, আর কেউ নেই। তখন তারা বলা বলি করছে, কি হলো এরকম? আমরা তো রাজা খুঁজতে বেরিয়েছিলাম, কেমন জায়গায় এসে পৌঁছলাম শেষ পর্যন্ত? রাজা কোথায়? তিনি আসছেন না কেন সময়? সেই সময় তাদের কাছে উপস্থাপিত হলো এই বাণী, এই কথা, যে যা তোমরা দেখছো এইটাই রাজা। এখানে ইন্টারেস্টিং টার্ন, টুইস্টটা পাওয়া গেল। এই পাখিরা তখন আবিষ্কার করলো যে তারাই আসলে সেই লোক, সেই সত্তা যার খোঁজে ওরা 7 উপত্যকা উড়ে পার করে এসেছে, নিজেরই খোঁজে। এবং তখনই ভাষার প্যাঁচটা এসে দাঁড়ালো। ফার্সিতে এই 30টি পাখি এর একসঙ্গে জুড়লে দাঁড়ায় সিমুর্গ, C30, মুর্গ পাখি, যার থেকে আমরা এখন মুরগি বানিয়েছি। সিমুর্গ 30 পাখি, তাদের রাজাদের নামও সিমুর্গ। এই সিমুর্গের অনুসন্ধানে এতগুলি উপত্যকা অতিক্রম করে তারা পৌঁছেছে শেষ পর্যন্ত যেখানে, সেখানে তারা আসলে পেল তাদেরকেই, নিজেকেই পেল। এই ফরিদ আত্তারের কাহিনী মির্জা গালিব মান্টোকে শোনাচ্ছে, যে এই গল্প তাকে দিল্লির এক নদীর ঘাটে দরবেশ শুনিয়েছিল, একটা আশ্চর্য জাদু আয়না বের করে তার সামনে ধরাতে তিনি মির্জা গালিব 19 শতকের দিল্লি, তিনি ফরিদ আত্তারের 30টি পাখিকে দেখতে পাচ্ছিলেন আয়না বের করে। আপনাদের এখানে এসে মনে হবে মাঝে মাঝে যে তাহলে কিসের গল্প আমরা শুনছি? আসলে এই গল্পের আসল সূত্রটা কোথায়? কবে শুরু হয়েছে এই কাহিনী, এই আখ্যান? কতদূর সে যাচ্ছে? এই আখ্যানের ফরিদ আত্তার সম্পর্কে কথা বলতে গিয়ে এমনও কথা রবিশঙ্কর বল আমাদের সূত্র ধরে জানিয়ে দেন যে ফরিদ আত্তার ওমর খায়ামকে পছন্দ করতেন না খুব। কেন না, ওমর খায়াম শেষ পর্যন্ত এমন সমস্ত কাণ্ড কারখানা করেছেন কবিতায়, বিশেষ করে তার রুবাইয়ে, যেখানে তাকে ঠিক ঈশ্বরের নিবেদন তার বৈশিষ্ট্য নয়, ধরন নয়। ও এক আশ্চর্য বিদ্রোহী টাইপের লোক। শেষ বিচারের দিন কিয়ামতের পরে সেই কারণে ফরিদ আত্তার ওমর খায়াম সম্পর্কে এই কথা ইঙ্গিত করেন যে ও লোক শেষ পর্যন্ত ঈশ্বরের, আল্লাহর, ভগবানের কৃপা পাবে না, ওকে নরকে পচে মরতে হবে। ওমর খায়াম কি করে পাবে? সে ওমর খায়ামও আছেন। গালিব এবং মান্টোর কথোপকথনে ফরিদ আত্তারও আছেন, তাঁর সিমুর্গ সমেত, মন্তেক তায়ের সমেত, আর ওমর খায়ামও আছেন তাঁর যাবৎ বিদ্রোহ, ভালোবাসা, বিষণ্ণতা, উচ্ছ্বাস, এসব নিয়ে। এই গল্প সেই কারণে চতুর্দিকে হাত বাড়ে। এই গল্পের মাঝখানে রুমির কবিতার পাশে রবিশঙ্কর বল আচমকা হঠাৎ জীবনানন্দের কবিতার অংশ দাঁড় করিয়ে দেন। কখনো কখনো রবীন্দ্রনাথের পংক্তি আচমকা ঝুলে পড়ে, নেমে আসে নিজামীর কোনো কবিতার পাশে, কোট করার মতন করে নয়। এইবার আমরা রবীন্দ্রনাথ উদ্ধৃত করছি এরকম বলে নয়, আচমকা এসেই যায়। এই হচ্ছে হিকায়েতের বৈশিষ্ট্য। 20th সেঞ্চুরিতে এক বিখ্যাত চিন্তাবিদ, ভাবুক ইউরোপের, জুলিয়া ক্রিস্তেভা তার নাম, অনেকে তার নাম শুনে থাকবেন। সাহিত্য সমালোচনায় যাদের আগ্রহ তারা তার কথা নিশ্চয়ই জানেন। রলা বার্থের ছাত্র ছিলেন তিনি, জুলিয়া ক্রিস্তেভা। ওনার ব্যবহার করা একটা শব্দ, আর ইদানিং তো বটেই,
বেশ কিছু কাল আগে ওইদিকে হয়েছিল, ধীরে ধীরে আরও নানা জায়গায় ছড়িয়ে পড়ছে। শব্দ আমরা ব্যবহার করলে একটু পণ্ডিত পণ্ডিত ভাব হয় আমাদের এখানে। সেই শব্দটা হচ্ছে ইন্টারটেক্সচুয়ালিটি। ইউরোপ তো এটা বৈশিষ্ট্য ইউরোপের না, দেখবেন আপনারা খেয়াল করে ইউরোপের বৈশিষ্ট্য যে ওরা আমি ইউরোপের প্রতি কোনো রাগ বসত বলছি না, একটু মজা করেই বলছি, হালকাভাবেই নেবেন এটাকে, এত সত্য নেই এর মধ্যে। ইউরোপ মাঝে মাঝে যেরকম যেরকম আবিষ্কার করে, তারপরে এমন একটা উচ্ছ্বসিত ভাব করতে থাকে যে ওরাই প্রথম এটা আবিষ্কার করলো, এ আগে কেউ কখনো এই কথা বলেনি বা ভাবেনি। এটা ঠিকই, ওরা একটা ভাবনা আবিষ্কার করার পর তাকে সিস্টেমেটিক্যালি সাজিয়ে গুছিয়ে ব্যবহারযোগ্য করে তোলার জন্য খুবই পরিশ্রম করতে পারেন ঠিকই। ইন্টারটেক্সচুয়ালিটি আবিষ্কারটা কতটা সেই রকম। জুলিয়া ক্রিস্তেবাটা ব্যবহার করার পর আমরা সবাই প্রায় হামলে পড়েছি, আমাকে ইনক্লুড করেই বলছি, যে কোথায় কোথায় ইন্টারটেক্সচুয়ালিটি আছে খুঁজে দেখা দরকার। এ কথা সাধারণ মানে কি? ইন্টারটেক্সচুয়ালিটির মানে সিম্পলি এই যে একটা টেক্সট সে আর একটা টেক্সটের সঙ্গে কোনো না কোনোভাবে জুড়ে থাকে, সম্পূর্ণ ইউনিক, একা একা মৌলিক এরকম কোনো টেক্সট নেই পৃথিবীতে। সব টেক্সট আর একটা টেক্সটের দিকে পা বাড়ানো, হাত বাড়ানো, তাকে ব্যবহার করে। কখনো কখনো কি করে ব্যবহার করতে পারে? তার থেকে ধার নেয়, তার থেকে টোকে, তাকে কোট করে, তার রেফারেন্স ব্যবহার করে, তার বিরুদ্ধে ঝগড়া করে, তাকে নাকচ করে, অথবা এসব না করে কেবল তার সম্পর্কে নীরব থাকে। ও একরকমের সম্পর্ক, এ আপনারা জানেন তো নিশ্চয়ই, সবাই জানেন যে নীরব থাকার মতন এরকম সরব ভাষা এটা আমরা এখন দেখতে পাই চারপাশে। কি করে নীরব থাকতে হবে এবং সাউন্ড প্রচণ্ড উৎকট চিৎকারের মতন সেই নীরব থাকা, এটা আমাদের চারপাশে রাজনৈতিক পরিসরে খুব দেখতে পাবো। তো সেরকম কোনো কোনো টেক্সট সম্পর্কে জাস্ট নীরব থাকে, ও একরকমের ইন্টারটেক্সচুয়ালিটি বটে। তো এইটা পশ্চিমে আবিষ্কার করার পর আমাদের খুব ভালো হয়েছে, আমরা নানা রকম কাজ করি, করতে করতে সেই ধারণাকে ব্যবহার করেই যাক দেরিদা তিনি আরেক রকমের কথা বলবেন, খুবই ভালো কথা, দেরিদার সঙ্গে আমার কোনো ঝগড়া নেই, কিন্তু তবুও তিনি আবিষ্কার করবেন এরকম কতটা কথা যে সব টেক্সটই আগের টেক্সটের এক্সটেনশন। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে এই যে এই কথাটা ইউরোপকে আবিষ্কার করতে হয়েছে, খুব ভালো কথা, নাম দিতে হয়েছে একটা, কিন্তু তথাকথিত প্রাচ্য যাকে বলে, সে তথাকথিত প্রাচ্য এই কাজ কবে থেকে করে? আমাদের ভারতীয় এবং এই উপমহাদেশীয় সাহিত্য সংস্কৃতির ইতিহাস পড়লে দেখতে পাওয়া যাবে আমাদের সাহিত্যের সংস্কৃতির ইতিহাসে ইন্টারটেক্সচুয়ালিটি আসলে ঘটে। সব টেক্সট তার আগের কোনো টেক্সটের সঙ্গে জুড়ে থাকে, ছুঁয়ে থাকে। তার ফলে বারবার রুমির লেখায় আত্মার চলে আসেন, রাবেয়া বাস্ত্রী চলে আসেন, কখনো কখনো আলগোছেদ তাদের লেখায় বৌদ্ধ দর্শনের ইশারা উঁকি ঝুঁকি মারে, এমনকি বেদান্তও কখনো কখনো হাজিরা দেয়। ওমর খাইয়াম এবং ইবনে সিনা দুই বিখ্যাত চিন্তাবিদ বটে, পণ্ডিত বটে, একজন কবি, একজন দার্শনিক এবং চিকিৎসক, আরও কি অজস্র কিছু কাছাকাছি রকমের ভাবনা প্রকাশ করে ফেলেন তারা, বিশেষ করে ঈশ্বর সংক্রান্ত আন্ডারস্ট্যান্ডিংয়ে ধারণা। ওমর খাইয়ামকে পছন্দ করতেন না অনেকে, সমকালীন ধর্মগুরুরা, তাত্ত্বিকেরা, থিওলজিয়ানরা। তার অনেকগুলো কারণের মধ্যে একটা তো এও কারণ যে ওমর খাইয়াম মৃত্যুর পরেকার যে সমস্ত বিচারের পরিকল্পনা, বিচার হবে, সকলকে ডেকে বলা হবে দাঁড়াও, কি কি পাপ করেছো, ভালো করেছো বলো, এই তলোয়ারের উপর দিয়ে হাঁটো, এই তলোয়ার এমন ধারালো, পাপ টাপ ইত্যাদি করে থাকলে, গুনাহ যদি থাকে ঠিক করে, তাহলে ঘেঁচাং করে কেটে দুদিকে নদীতে পড়ে যাবে, সেখান থেকে আবার হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসবে, আবার তলোয়ারে হাঁটবে, আবার পড়বে, এরকম বিভৎস সমস্ত পরিকল্পনার কথা যা আছে, ওমর খাইয়াম তাতে সহমত ছিলেন না। মৃত্যু মানে মৃত্যু, শেষ, চূড়ান্ত, ফিনিশ। সৃষ্টি সম্পর্কেও কতকটা কাছাকাছি রকমের ধারণার কথা ইবনে সিনার কথা থেকে। এই পৃথিবী কজেশন সংক্রান্ত থিওরি, আমার সুযোগ নেই, এক লাইন শুধুমাত্র উল্লেখ করছি এখানে। কজেশন সংক্রান্ত ইবনে সিনার যে ফিলসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং পজিশন, সেইখানে এই সুযোগ ছিল, এই ভাবনার কতটা ছিল যে কারণের, কোনো বস্তুর উৎপত্তির কারণের কথা খুঁজতে খুঁজতে, পেছনে হাঁটতে হাঁটতে তুমি আল্লাহ গিয়ে পৌঁছতে পারো, ফাইন, ঠিক আছে, অ্যাকসেপ্ট।
কিন্তু আল্লাহকে জগতের স্রষ্টা হিসেবে চিহ্নিত করা এইটার কোনো প্রয়োজনীয়তা নেই। আল্লাহ এবং জগৎ দুটোই গোড়ার থেকেই আছে, একত্রেই আছে। এখন এই ধারণা ইবনে সিনা কোত্থেকে পেয়েছেন? হতে পারে ইবনে সিনা খেটে খুঁটে পেয়েছেন, তার গ্রিক দর্শন পড়ার সূত্রে পেয়েছেন, খুবই সম্ভব, হতে পারে না তা নয়। কিন্তু ঠিক হুবহু এই কথা যে আমার ঋগ্বেদে বলা নাসাদীয় সূক্ত, হুবহু এই কথা ঈশ্বর সম্পর্কে কথা বলতে নাসাদীয় সূক্ত এরকম বলছেন শেষে, পৃথিবী সৃষ্টি কি করে হলো কে বলতে পারে? দেবতারা পারেন কি বলতে? না, দেবতারা বলতে পারেন। দেবতাদের ওসব বলার সুযোগ নেই, ক্ষমতা। তাহলে কে পারেন? বিধাতা হয়তো পারেন। বলেই তারপরে নাসাদীয় সূক্তের কথা বুঝে ঋগ্বেদ। আমার মতন উচ্চিংড়েদের কথা নয়, এমনকি বিধাতাও হয়তো জানেন এই পৃথিবী কোথা থেকে। এই পৃথিবী তারও আগে থেকে আছে। তাহলে বিধাতা পূর্ব একটা কাল, বিধাতা পূর্ব একটা পরিসর, বিধাতা পূর্ব একটা টাইম ফ্রেম, এও পসিবল। ঋগ্বেদ এটা বলছে না, ওটাই সত্যি। কিন্তু এটা এই ইশারা ঋগ্বেদের মধ্যেই ভরা, যে এমনকি বিধাতাও জানেন এই জগৎ সৃষ্টি কি করে। এই ইশারা কি ইবনে সিনার মধ্যে কিছু ছিল? থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু যা প্রচলিত তার থেকে ঈষৎ আলাদা আছে। কজেশন সংক্রান্ত আন্ডারস্ট্যান্ডিং, ফিলসফিক্যাল পজিশন নিয়ে কথা বলতে গিয়ে এও ছিল, এও এসেছেন ইবনে সিনা এই উপন্যাসের পরিসরে। ওমর খাইয়ামের সঙ্গে ইবনে সিনার সঙ্গে গালিবের কথাসূত্র মাঝে মাঝে দান করিয়ে দেওয়া হয়েছে। কতবার গালিব স্মরণ করেছেন মিরকে। এই যে বলছি ইন্টারটেক্সচুয়ালিটি, এই গোটা উপন্যাসের মধ্যে গালিবের যতগুলি শের উদ্ধৃত হয়েছে প্রায় ততগুলো শেরই উদ্ধৃত হয়েছে মিরে। মির তাকি মির। গালিব নিজে তার জীবনে মির সম্পর্কে খুব বেশি কথা বলেনি, দুটি কথা বলেছিলেন। দুটি শের পাওয়া যায় গালিবের, আপনারা জানেন সেই দুটি শেরের কথা। একটা শের তো খুবই বিখ্যাত, যেখানে গালিব বলবেন যে রেখতা তুমি একা উস্তাদ নও মীর। গালিব আগের যুগে কোনো এক মীরও ছিলেন, ধুয়োর মতন হয়ে গেছে। তাছাড়া আরো অন্য আরেকটা শেরও খুঁজে পাওয়া যায়, যেখানে গালিব মীরকে স্মরণ করে বলছেন যে মীরের দেবান ও কাশ্মীরি কাজের মতন, কাশ্মীরি সৌন্দর্যের মতন তো বলছে। কিন্তু রবিশঙ্কর পল এই দুটি শেরের ইশারা গ্রহণ করে গোটা গালিবের জীবনের মাঝখানে মীরকে যেখানে পেরেছেন সেখানে বুঝে দিয়েছে। গালিবের অনেকগুলো শের তার পাশে পাশে মীরের শের এনে বসিয়ে রেখেছেন আলগোছে, আর গালিবকে দেখিয়েছেন যে তিনি কি গভীরভাবে মীরের ভক্ত। এমনকি কখনো কখনো গালিব একথাও মান্টোকে বলেন হাহাকারের মতো করে যে আমি মীরের মতন হতে পারিনি। গালিব স্বীকার করেন, ওই যে বললে একটু আগে বলছিলাম, গালিব ওয়াজ দ্য ফার্স্ট মডার্ন, উর্দু লিটারেচারের প্রথম মডার্ন, আর ভারতীয় লিটারেচার ওয়ান অফ দ্য প্রথম। এই যে বলছিলাম তা পাওয়া যাবে এখানে গালিবের কথোপকথনে। এই স্পিরিটটা রবিশঙ্কর বল ধরবার চেষ্টা করেছেন মান্টোর সঙ্গে কথায়। গালিব এখানে বলছেন যে আমি মীরের মতন দিওয়ানা নই, মীর যথার্থ দিওয়ানা, আশিক। মীর উন্মাদ হয়ে গিয়েছিলেন শেষ পর্যন্ত। আপাততভাবে বয়সে খানিক বড় এক নারীর সঙ্গে মীরের গভীর সম্পর্ক তৈরি হয়, প্রণয় তৈরি হয়। তিনি বিবাহিত ছিলেন। তারপরে সেই নারী মাঝখানে মীরকে ডেকে একদিন বলেন যে আমাদের এই সম্পর্ক শেষ পর্যন্ত পৌঁছবে না কোথাও। মেনে নেন তারা, কিন্তু মীর তারপরে সেই ইস্কে, সেই প্রণয়ে এতই উন্মত্ত হয়ে পড়েন, শেষ জীবনে তিনি প্রায় পাগল হয়ে যান। যত সমস্ত কথা মীর সম্পর্কে এখানে বলা হয়েছে তা সব মীরের জীবনীকারেরা বলেননি। রবিশঙ্কর বল একটু, ওই যে বলছিলাম একটু আগে, রবিশঙ্করের গালিব হয়ে দাঁড়িয়েছেন, বা রাজা বলা উচিত মান্টোর গালিব। তিনি খানিক খানিক তার সঙ্গে জুড়েছেন।
মীর উন্মাদ হয়ে কারাগারের মধ্যে বসে রয়েছেন, তার আত্মীয় স্বজনেরা কেউ নেই, তার কাছে খাবার দিতেও কেউ যাচ্ছে না, দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে তাকে খাবার দিচ্ছে, দেওয়ালে মাথা ঠুকছেন মীর, মহাকবি মীর, আর ঈর্ষা করছেন গালিব তাঁকে যে আমি মীরের মতন হতে পারিনি। গালিব বলছেন, তুমি বিশ্বাস করো মান্টু, আমি জীবনে কাউকে ভালোই বাসিনি। এই উপন্যাস বলছে সে কথা। আর আমরা যারা গালিবের শেরের মুগ্ধ পাঠক, তারা আমরা বারবার অবাক হয়ে চমকে উঠেছি, কি বলছেন গালিব, তিনি কখনো কাউকে ভালোবাসেনি? হতে পারে, তাহলে এত ভালোবাসার এত চমকপ্রদ শের গজল কি করে বেরিয়ে গেল? রবিশঙ্কর গালিব বলছেন, আমি কাউকে ভালোবাসি এবং সেই কারণে এই ভালোবাসা বিষয়ে আমার এত কাতরতা, আই কুড নট লাভ। আর মীরের লেখা থেকে বারবার গালিব, তাই তো মীর সাহেব বলেছিলেন, বা মান্টো কখনো, তাই তো মীর গিয়েছেন, এরকম একটার পর একটা শের উদ্ধৃত করতে থাকে। অত সময় আমাদের হবে না যে গালিব এবং মীর তাদের প্রত্যেক কটা শের যা যা এখানে আছে আপনাদের সামনে হাজির করে পড়ে এবং সেই প্রসঙ্গ আমি তুলে ধরতে পারি, কিন্তু কয়েকটা শের আমি নিশ্চয়ই পড়ব। কিন্তু কাহিনী তারপরে কোন দিকে এগোতে থাকে? এগোতে থাকে 1857 দিকে, আর এগোতে থাকে 1947 দিকে। যেন গোড়ার থেকে এই কাহিনী এই দুটো বিশেষ বিন্দুতে পৌঁছবে বলে আগে থেকে প্রতিজ্ঞাবদ্ধ। গালিব 1857-তে পৌঁছে তার কথা থামিয়ে দেবেন, কারণ তারপরে তার আর খুব কিছু বলার নেই। তারপর তিনি থেমে যাবেন, কলম তুলে নেবেন কার্যত, কারণ তারপরে তার শাহজাহানাবাদ বিখ্যাত, সেটা চুরমার হতে থাকবে। তিনি দাস্তানগু লিখবেন। দাস্তানগু হচ্ছে গালিবের ডায়েরির মতো করে লেখা ফার্সি ভাষায় একটা ক্রিপ্টিক টেক্সট, খুবই ধোঁয়াশাওয়ালা, খুবই কঠিন জটিল, যার একরকম মানে বাইরে একরকম মানে ভেতরে এরকম হতে পারে, যেখানে প্রায় দিনলিপির মতন গালিব 1857 মহাবিদ্রোহের সময়কালে দিল্লির রাস্তায় কি কি ঘটছে তা লিখে রাখছিলেন। যে বই পড়ে, গালিবের ওই আত্মজীবনীমূলক বই পড়ে অনেকে গালিব সম্পর্কে আমরা খুবই বিরক্ত হই, ক্ষুব্ধ হই, গালিব কি করে এ সমস্ত লিখলেন, গালিব কি করে সিপাহীদেরকে, দিল্লির সিপাহীদেরকে এতখানি আগ্রাসীভাবে অসম্মান করতে পারে। গালিব কি তাহলে শেষ পর্যন্ত সাম্রাজ্যবাদের পক্ষে থাকার লোক? গালিব কি 1857 মহাবিদ্রোহে শেষ পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যবাদের পতন হতে পারে ভেবে আশঙ্কিত হচ্ছেন? গালিব কি ট্রেইটার, বিশ্বাসঘাতক? দেশের প্রতি তার তাহলে কোনো ভালোবাসা নেই? এই কথা আমাদের মনে হবে ওই দাস্তানগু যদি আমরা লাইন ধরে ধরে পড়ি, ফার্সি ভাষায় লেখা, বাংলা অনুবাদ হয়েছে তার। রবিশঙ্কর তার প্রিয় গালিবের কাছ থেকে এই বইতে এইখানে এই প্রশ্নে একটা জবাব হাজির করেছে। এই জবাব রবিশঙ্করের তৈরি করা জবাব, আমার পছন্দের জবাব, আমি একমত ব্যক্তিগতভাবে অন্ততপক্ষে, কিন্তু এই জবাব গালিবের লেখাতে নেই। এই জবাব যদি গালিব দিতে পারতেন আমি খুবই খুশি হতাম, হচ্ছিল। আমি আশা করছি এই জবাবটা গালিবের ছিল। রবিশঙ্কর গালিবের ঠিক জবাব ঢুঁড়ে এনেছেন। সেই জবাবটা কি? গালিব বলছেন, আমি একটু পড়ে শোনাবো আপনাদের ওই জায়গাটুকু উপন্যাস। গালিব ওখানে বলছেন জবানিতে, মান্টোকে যেন কৈফিয়ত দিচ্ছেন খানিকটা, যে কি করবো মান্টো ভাই, দিল্লির রাস্তায় যে সেনাবাহিনী এসে ঢুকে পড়লো, তারপর তারা কেউ আসলে স্বাধীনতার কথা বলছিল না। গালিবের সঙ্গে মার্কসের একটা ছোট কথোপকথন হয়ে যাচ্ছে এই কথার মধ্যে আসলে, কারণ কার্ল মার্কস 1857 বিদ্রোহকে গ্লোরিফাই করেছেন, মহাবিদ্রোহের কথা ভাবে চিহ্নিত করার চেষ্টা করেছেন, প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে দাবি করেছেন, যেটা আমিও আপনাদের অনেকের মতোই তা মনে করি। কিন্তু গালিব তো প্রত্যক্ষদর্শী একজন। সেই বয়ান থেকে গালিব, সেই অভিজ্ঞতা থেকে গালিব এখানে বলছেন যে সৈনিকেরা, যা সিপাহীরা এসেছিল দিল্লি লুটপাট করছিল, তারা স্বাধীনতার যুদ্ধ লড়ছিল না। কেন? গালিব সামন্ততন্ত্রের কেন্দ্রে বসে থাকা রইস, অভিজাত, ভাবুক, রসিক, ধ্রুপদী এবং শাসকের কাছ থেকে মাসোহারা পাওয়া, পেনশন পাওয়া গালিব, কখনো সম্রাটের কাছ থেকে, মুঘল সম্রাটের কাছ থেকে মাসোহারা, কখনো ব্রিটিশ রেসিডেন্টদের কাছ থেকে মাসোহারা, এই পেয়ে যাঁর সংসার চলে, যিনি কোনো অন্য কাজ করেন না। একবার সামান্য চাকরি করতে গিয়েছিলেন, আছে আলগোছি উপন্যাসের মধ্যে, সবটা নেই। একবার চাকরি করতে গিয়েছিলেন মুঘল সম্রাটের কাছে, আর একবার চাকরি করতে গেছিলেন ব্রিটিশ সরকারের কাছে।
তার আগে যে সমস্ত কাজে তার সংসার কি করে চলতো, সম্রাট দেখবেন এটা সম্রাটের কাজ। কবি কি করে খাবে তা দেখার দায়িত্ব সম্রাটের, রাজার দায়িত্ব। আমি এখানে ঝাঁপিয়ে পড়ে কথা বলবো, হ্যাঁ তা তো হবেই। কবি তো রাজার কথা, মানে রাজাকে তেল দিয়ে চলালো। কবি তো রাজার জন্য কাসিদা লিখবে, কবি তো প্যানিজিরিক লিখবে রাজার জন্য, স্তুতি বাক্য লিখবে, প্রশংসা বাক্য লিখবে। রাজা তাকে তোষাখানা থেকে এই নাও 5খানা মুক্ত দিলাম এই বলবেন, কিন্তু না সেই অর্থে বলছি। আমি বলছি এটা রাজার কাজ, রাষ্ট্রের কাজ, কবিকে রক্ষণাবেক্ষণ করা, যাতে সে লেখে, ইতিহাসের কথা লেখে, মানুষের কথা লেখে। সেই রকম দায়িত্বের কথা বলছিলেন, চাইছিলেন গালিব, কিন্তু পাচ্ছিলেন না। তখন মোগল সম্রাট নেমে আসছে, সভাকবির দায়িত্ব সামলাচ্ছেন ইব্রাহিম জক। তার সঙ্গে গালিবের প্রচন্ড বিরোধ সহ্য করতে পারেন। হে কথাকার গালিব কি সব এনিগম্যাটিক কবিতা লেখে, মানে বোঝা যায় না। সেই রকম অবস্থায় গালিব যখন তার রাজকবি সভাকবি হওয়ার আকাঙ্ক্ষা দুরস্ত হবে না, চলছে না, সেরকম সময় গালিব চাকরি করেছেন মুঘল বাদশাহের হাতে। কিসের চাকরি? না, মুঘল বংশের একটা ছোট ইতিহাস লিখতে হবে ফার্সি ভাষা। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ মহাকবি, তিনি কবিতা লেখা থামিয়ে মোগল সম্রাটের বংশানুচরিত লাইব্রেরিতে বসে লিখবেন, তাতে কিছু টাকা পাওয়া যাবে। এই কাজ করেছেন কিছু কাজ, শেষ করতে পারেননি। গেছেন 10টা-5টার মতন গাড়ি করে। আপনারা অনুমান করে দেখুন, কল্পনা করে দেখুন, গালিব সকাল 10টায় ভাত টাত খেয়ে একটা গাড়িতে করে, পালকিতে করে বা কোনোভাবে হেঁটে হেঁটে যাচ্ছেন, রেড ফোর্টের ভেতরে ঢুকছেন, লাইব্রেরিতে ঢুকে কাগজ পেন বের করে লিখছেন মোগল সম্রাটদের বংশের ইতিহাস। শেষ হয়নি। আর একবার গালিব চাকরি করেছেন ব্রিটিশ সরকারের কাছে। সে চাকরির বৃত্তান্ত বাড়ি মজার না। গালিবকে বলা হলো, ঠিক আছে তুমি একটু ফার্সি শেখাবে। একটা কলেজ খুলেছি, দিল্লি কলেজ, সেই কলেজের নাম ছিল দিল্লি কলেজ। তো দিল্লি কলেজে একটা ফার্সি ভাষার মাস্টার চাই। তোমার তো কাজকর্ম নেই হাতে, খেতে পারছো না, ঠিক আছে মাস্টারি করবে, এরকম কেউ কেউ বলেছেন। গালিব ঠিক আছে যাবো। একটা চিঠি পাঠিয়েছেন, অ্যাপ্লাই করেছেন, তা গালিবকে ডেকে পাঠিয়েছেন সেই কলেজের প্রিন্সিপাল। গালিব গেছেন, ধার দেনা করে হলেও পালকি করে গেছেন, আতর মেখে গেছেন, চূড়ান্ত ধারে ছিলেন। কলেজে পৌঁছানোর সময় গালিব পালকিতে বসে রয়েছেন, ইন্টারভিউ দিতে ঢুকছেন না, বসেই আছেন। অনেকক্ষণ ধরে বসে থাকার পর খানিকক্ষণ বাদে গালিব বলে, চলো ইন্টারভিউ দেবো না। কেন? বলি মির্জা গালিব আসাদুল্লাহ খান দিল্লি কলেজের গেটের সামনে এসে দাঁড়িয়েছে, কলেজের প্রিন্সিপাল গেটের কাছে এসে আমাকে নিয়ে যাবে না? খবর পেয়ে প্রিন্সিপাল ছুটে এসে, যে কি ব্যাপার, কি হলো? বলছে কই আপনি যদি না আসেন তাহলে কি করে ভেতরে যাবো? তো প্রিন্সিপাল বলছে, যে আমি কি করে, এটা তো ওই রকম নয়, এটা আপনি তো ইন্টারভিউ দিতে এসছেন। আপনি যখন অন্য সময় আসেন কবি হিসেবে তখন তো আমি যাই, তখন তো আপ্যায়ন করি, কিন্তু এখন আপনি তো প্রার্থী। এই কথাটা গালিব বলেননি হয়তো, কিন্তু গালিব যা বলেছিলেন তার নির্যাস কতকটা, যে এইরকম প্রার্থী পদে আমি থুতু দিই, যাই না, জানি। ফলে এইরকম হচ্ছে গালিবের চাকরির ইতিহাস। এই পরিপ্রেক্ষিতে গালিব, এরকম ঘরানার গালিব, তিনি তো সাহেবদের প্রশংসা করবেন। মহাবিদ্রোহের সময় কোন পক্ষে তার 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 মনোভাব থাকবে, এটা স্বাভাবিক। এই কথা আমরা মনে করতে পারি গালিবকে এভাবে দেখে। রবিশঙ্কর বল আর এক রকম উত্তর গালিবের কাছ থেকে এখানে হাজির করছেন আমাদের কাছে। গালিব বলছেন যে আমাকে বুঝতে পারেনি লোকে, 1, আর 2, সত্যি সত্যি আমি এই সিপাহীদের সমর্থন করছিলাম না, কারণ তারা স্বাধীনতার জন্য লড়ছিল না, তারা লুট করছে, তারা নির্বিচারে মারছে, তারা ভাঙচুর করছে। বলতে বলতে গালিব কাতরোক্তির মতন বলে ফেলেন। আবার বলছি, রবিশঙ্কর বালের গালিব, সাদাত হাসান মান্টোর গালিব কাতরোক্তির মতন করে বলে ফেলেন যে সিপাহীরা তসবির খানা ভেঙে ফেললো মান্টো ভাই, ছবির মহল ভেঙে ফেললো। ছবির মানে জানো?